হ্যালো এভরিওয়ান, আজকের টপিক হচ্ছে রেকারেন্স রিলেশন, সিএসসি থার্ড সেমিস্টার ডিসক্রিট ম্যাথমেটিক্সের টপিক। তোমরা বেশ কয়েকজন আমাকে মেসেজ করেছো এই টপিক নিয়ে তোমাদের সমস্যা হচ্ছে, তো আমি চেষ্টা করছি খুব সহজভাবে জিনিসটা বোঝানো। রেকারেন্স রিলেশন, তোমরা প্রত্যেকেই ফিবোনাকি সিকোয়েন্সের নাম শুনেছো। ছোট থেকে ফিবোনাকি সিকোয়েন্স কী জিনিস, অ্যাটলিস্ট সিকোয়েন্সটা কী সেটা তোমরা প্রত্যেকে জানো। সেটা কী ছিল? 0 1 1 2 3 5 8 এইভাবে আমাদের যাচ্ছিল সিকোয়েন্সটা। অ্যাকচুয়ালি ফিবোনাকি সিকোয়েন্স কি? আমার প্রত্যেকটা টার্ম প্রিভিয়াস দুটো টার্মের অ্যাডিশন। ইয়েস অর নো? দেখো 3 এখানে কি হয়েছে 2 + 1, বা একইভাবে পরেরটা দেখো 5 কি হচ্ছে 3 + 2। ইয়েস অর নো? একইভাবে 8 কত হচ্ছে দেখো 5 + 8। তো ফিবোনাকি সিকোয়েন্স জিনিসটা কি, যে আমার তুমি যে টার্ম দেখছো সেই টার্ম হচ্ছে প্রিভিয়াস দুটো টার্মের অ্যাডিশন, আর এটাই হচ্ছে ওয়ান টাইপ অফ রেকারেন্স রিলেশন। রেকারেন্স রিলেশনের ডেফিনেশন কি বলছে? ধরো তুমি এভাবে ক্যালকুলেশন করতে করতে ধরো তুমি nth টার্ম ক্যালকুলেট করছো, nth টার্ম, তাহলে এই যে nth টার্ম সেটা কি হবে? প্রিভিয়াস দুটো টার্মের অ্যাডিশন হবে। তাহলে আমি কি এটা বলতে পারি না যে an ইজ ইকুয়ালস টু an-1 প্লাস an-2? ইয়েস অর নো? তাহলে an মানে nth টার্ম, সেটা কি হচ্ছে n-1th টার্ম, আর n-2th টার্ম তাদের অ্যাডিশন হচ্ছে। আর দিস ইজ দ্য রেকারেন্স রিলেশন। রেকারেন্স রিলেশনের ডেফিনেশন কি বলছে? যে তোমার কাছে একটা সিকোয়েন্স আছে an, যে সিকোয়েন্সে প্রত্যেকটা টার্ম প্রিভিয়াস দুটো টার্মের সাথে রিলেট থাকবে, বা প্রিভিয়াস দুটো টার্মের দুটো নাও হতে পারে, একটাও হতে পারে, বা মোর দ্যান ওয়ান হতে পারে, মোর দ্যান ওয়ান প্রিসিডিং টার্মসের সাথে তার রিলেশন থাকবে। এই ধরনের রিলেশনকে বলা হয় রেকারেন্স রিলেশন। বোঝা গেল? আমি আবার বলে দিচ্ছি। ধরো তোমার কাছে একটা সিকোয়েন্স আছে এরকমভাবে a0 a1 a2 ডট 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 an। ওকে, ধরো এখানে আমি আরও কিছু নিয়েছি an-1 এটাকে n-2 করলাম, এটা n-1, আর এটা ধরো an। এরকম একটা সিকোয়েন্স নিলাম। তাহলে এখানে যদি দেখি যে an যে টার্ম সেটা প্রিভিয়াস টার্মের উপর ডিপেন্ড করছে, সে একটা হতে পারে বা মোর দ্যান ওয়ান হতে পারে। ওকে, মোর দ্যান ওয়ান টার্মের উপর ডিপেন্ড করছে। ধরো an-1 প্লাস হচ্ছে an-2। তো এই ধরনের রিলেশনকে কি বলা হয়? এই ধরনের রিলেশনকে বলা হয় রেকারেন্স রিলেশন। ক্লিয়ার? আচ্ছা, এখানে n কি? n হচ্ছে নন নেগেটিভ ইন্টিজার। ঠিক আছে, n ইজ নন নেগেটিভ ইন্টিজার। তারপরে 0 হতে পারে আর সমস্ত ন্যাচারাল নাম্বার হবে। ঠিক আছে, নন নেগেটিভ ইন্টিজার। তো আমি যদি ডেফিনেশনটা একটু সহজে করে লিখে দিই তোমাদের, তাহলে বুঝতে সুবিধা হবে যে এর রেকারেন্স রিলেশন ফর দ্য সিকোয়েন্স an। ওকে, এটা কি? এটা হচ্ছে একটা ইকুয়েশন, ইজ অ্যান ইকুয়েশন। তাই আমি তো ইকুয়েশনে লিখছিলাম ইকুয়াল সাইন দিয়ে। is an equation that relates an কে রিলেট করবে in terms of one or more preceding terms, তাহলে একটা বা তার বেশি প্রিসিডিং টার্মসের উপরে সেটা কি করবে? ডিপেন্ড করবে। ওকে, টার্মস অফ দ্য সিকোয়েন্স। ক্লিয়ার? ঠিক আছে না? ফর অল ইন্টিজার n। আর এই যে n মানে আমি তো an নিয়ে কথা বলছি না, আর এই n কি হবে? n হবে গ্রেটার দ্যান ইকুয়ালস টু n0। এত কিছু ভাবার দরকার নেই, এগুলো অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল ডেফিনেশনের জন্য ইউজ করা হয়। n0 কেন বলছি? কারণ এই n এর ভ্যালু কোনো একটা n এর থেকে তো বেশি হতে হবে, না হলে আমি প্রিসিডিং এর সাথে রিলেশন করব কি করে? তাই না? আমি যখনই, তুমি তো ফার্স্টটা কোনো একটা সিকোয়েন্সের যে ফার্স্ট টার্ম ধরো a0, তাকে তুমি প্রিভিয়াস কোন টার্মের সাথে রিলেশন করবে? সেক্ষেত্রে হবে না। তো এই যে an আমরা বলছি, সেই n অবশ্যই কোনো একটা পজিটিভ ইন্টিজারের থেকে বেশি বড় হতে হবে। ঠিক কিনা? নাহলে আমি প্রিভিয়াস টার্ম পাচ্ছি না।
তো এটাই হচ্ছে তোমার, তো এখানে লিখে রেখে দাও, হোয়ার এন জিরো ইজ নন নেগেটিভ পজিটিভ ইন্টিজার, বা নন নেগেটিভ ইন্টিজার, আর পজিটিভ বলার দরকার নেই, নন নেগেটিভ ইন্টিজার। দিস ইজ ইউর রেকারেন্স রিলেশন। এবার তোমাদের কোশ্চেন কীরকম আসবে সেই জিনিসটা বেশি জানা দরকার, কারণ তোমাদের সব ডেফিনেশন তো আসবে না, তোমাদের কোশ্চেনের সলিউশন আসবে। তো রেকারেন্স রিলেশন আমি কি বললাম দেখো, এখানে রেকারেন্স রিলেশন বললাম এক ধরনের ইকুয়েশন। তো যদি ইকুয়েশন হয় তো অবভিয়াসলি সেই রিকারেন্স রিলেশনকে তুমি সলভ করতে পারবে, ইয়েস আর নো? আমরা যখন সেকেন্ড সেমিস্টারে ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়েছিলাম, সেখানে আমরা দেখেছিলাম ডিফারেন্সিয়াল ইকুয়েশন দু রকমের হয়। একটা হচ্ছে হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, হোমোজিনিয়াস, আর একটা আমরা কি পড়েছিলাম, নন হোমোজিনিয়াস। ওকে, আচ্ছা, যখন আমি প্রথমে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সাথে রিলেট করছি, যেহেতু ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোমরা অলরেডি পড়েছো, তো তোমাদের রিলেট করতে একটু সুবিধা হবে। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমরা হোমোজিনিয়াস কখন বলতাম, যদি দেখতাম ইকুয়াল সাইনের রাইট হ্যান্ড সাইডে জিরো আছে, তখন আমরা সেটাকে, মানে আমি সিম্পলি বোঝাচ্ছি তোমাকে, ধরো d2y/dx2 প্লাস dy/dx প্লাস ওয়াই ইকুয়ালস টু জিরো। যেহেতু রাইট হ্যান্ড সাইডে জিরো আছে, এটাকে আমরা হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলেছিলাম। আর রাইট হ্যান্ড সাইডে যদি কোনো ফাংশন অফ এক্স থাকে বা যদি কোনো কনস্ট্যান্ট থাকে, তখন সেটাকে আমরা নন হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলি। এখানে জিরো না থেকে ধরো এক্স স্কোয়ার কিছু একটা থেকে গেল, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বললাম, কিছু একটা থাকলো নন জিরো, তাই তখন সেটাকে আমরা নন হোমোজিনিয়াস বলবো। একইভাবে একটা রেকারেন্স রিলেশনের ক্ষেত্রেও হোমোজিনিয়াস আর নন হোমোজিনিয়াস দু রকমই কিন্তু হতে পারে, ঠিক আছে? তাহলে হোমোজিনিয়াস রেকারেন্স রিলেশন হতে পারে, হোমোজিনিয়াস রেকারেন্স রিলেশন, আবার নন হোমোজিনিয়াস রেকারেন্স রিলেশন, দু রকমই কিন্তু হতে পারে। আজকের ক্লাসে আমি শুধুমাত্র হোমোজিনিয়াস নিয়ে ডিসকাস করব, নন হোমোজিনিয়াস আজকের ক্লাসে আমি ডিসকাস করব না। ওকে, দেখো এখন কথা হচ্ছে যে তুমি এই হোমোজিনিয়াস তোমার রেকারেন্স রিলেশনকে তুমি সলভ করবে কিভাবে, তোমাদের অ্যাকচুয়ালি সলিউশনই আসবে, আর কিছু আসবে না। তো হোমোজিনিয়াস রেকারেন্স রিলেশনকে তুমি কিভাবে সলভ করবে, এক নাম্বার, এটাকে নিয়ে আমি ডিসকাস করছি। তো হোমোজিনিয়াস রেকারেন্স রিলেশনের যে সলিউশন, সেই সলিউশনের না বেশ কয়েকটা মেথড আছে, সলিউশনের বেশ কয়েকটা মেথড আছে। নাম্বার ওয়ান যেটাকে বলা হয় সেটা হচ্ছে ইটারেটিভ মেথড। কি বললাম? নাম্বার ওয়ান হচ্ছে ইটারেটিভ মেথড, এবং সেক্ষেত্রে তোমার যে কোএফিশিয়েন্ট হবে, রেকারেন্স রিলেশনের যে কোএফিশিয়েন্ট হবে, সেই কোএফিশিয়েন্টগুলোকে কনস্ট্যান্ট হতে হবে। তার মানে কি, ধরো an, দিস ইজ ইকুয়ালস টু an-1 প্লাস an-2। তাহলে এখানে এই যে টার্মগুলো পাচ্ছ, প্রত্যেকের দেখো কোএফিশিয়েন্ট কত, 1। যদি এমন কোনো রেকারেন্স রিলেশন হয় an ইজ ইকুয়ালস টু n ইন্টু an-1, হতেই পারে। তাহলে এখানে কিন্তু এই যে কোএফিশিয়েন্ট, এটা কিন্তু কনস্ট্যান্ট নয়, এখানে ভ্যারিয়েবল কে, এখানে ভ্যারিয়েবল হচ্ছে n। আমরা যখন ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়েছিলাম, সেখানে ভ্যারিয়েবল কি থাকতো, এক্স ভ্যারিয়েবল থাকতো, ওয়াই ভ্যারিয়েবল থাকতো। আমার রেকারেন্স রিলেশনে ভ্যারিয়েবল হচ্ছে n কি, n হচ্ছে ইন্টিজার, ঠিক আছে? তাহলে আমার যদি কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট হয়, তাহলে সলিউশনকে আমি দুটো ভাগে ভাগ করেই নিচ্ছি, সব থেকে বেটার হবে। যদি কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট হয়, কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট, যদি কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট হয়, তাহলে সেক্ষেত্রে আমার কাছে টোটাল তিনটে মেথড আছে। নাম্বার ওয়ান হচ্ছে ইটারেটিভ মেথড, ওকে। নাম্বার টু হচ্ছে ক্যারেক্টারিস্টিক রুট মেথড, ওকে, ক্যারেক্টারিস্টিক রুট মেথড। বা এটাকে সিম্পলি তোমার ক্যারেক্টারিস্টিক মেথডও বলা হয়, ক্যারেক্টারিস্টিক রুট মেথড, ঠিক। আচ্ছা, আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে জেনারেটিং ফাংশন। তো এই তিনটে মেথডের মাধ্যমে তোমরা হোমোজিনিয়াস রেকারেন্স রিলেশনকে সলভ করতে পারবে, যদি তার কোএফিশিয়েন্ট কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট হয়। তাহলে স্যার যদি কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট না হয় তখন কি করব? যদি কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট না হয়, সেক্ষেত্রেও তোমার এই তিনটে মেথডই কাজ করবে,
তার জন্য আমি প্রথমে কোএফিসিয়েন্টের কথাটা লিখছিলাম না, কারণ বেশি কনফিউশন বাড়িয়ে লাভ নেই। তারপর মনে হলো যে না ঠিক আছে, একদম ক্লিয়ারলি কনসেপ্ট ক্লিয়ারটা দেওয়াটাই বেটার হবে। তাহলে হোমোজিনিয়াস রেকারেন্স রিলেশন সলভ করার জন্য আমার কাছে টোটাল কতগুলো মেথড আছে? একটা হচ্ছে ইটারেটিভ মেথড, 2 নাম্বার হচ্ছে ক্যারেক্টারিস্টিক রুট মেথড, 3 নাম্বার হচ্ছে জেনারেটিং মেথড, জেনারেটিং ফাংশন বা জেনারেটিং ফাংশন মেথড। ওকে, আচ্ছা এগুলোর মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট সেটাও জানতে হবে। ওকে, সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নাম্বার 3, এটাকে 5 স্টার করে রেখে দাও। এটা কেন ইম্পর্টেন্ট? তার কারণ হচ্ছে কোশ্চেনের মধ্যে তোমাকে মেনশন করে দেবে যে সলভ দিস রেকারেন্স রিলেশন ইউজিং জেনারেটিং ফাংশন মেথড। এই মেথডটা টিচারদের প্রয়োজন, তোমাকে এই মেথডেই সলভ করতে হবে। আর নর্মালি যদি বলে দেয় যে সলভ দ্য রেকারেন্স রিলেশন, সেক্ষেত্রে তুমি তোমার যে কোনো একটা মেথড তুমি ইউজ করতে পারো। নর্মালি স্টুডেন্ট ক্যারেক্টারিস্টিক রুট মেথড ইউজ করে। কেন? কারণ ক্যারেক্টারিস্টিক রুট মেথড তুলনামূলক বাকিগুলোর থেকে সহজ। ওকে, কিন্তু জেনারেটিং ফাংশন মেথড তোমাকে করতেই হবে, কারণ কোশ্চেনে মেনশন করে দেবে সলভ ইউজিং জেনারেটিং ফাংশন মেথড। তো খুব ভালো করে শিখবে জেনারেটিং ফাংশন মেথড। কালকে ফার্স্ট সেমিস্টারের এক্সাম হয়েছে, তুমি ওদের জিজ্ঞেস করবে ইম্পর্টেন্ট টপিকস বলে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে যে টপিক বলেছি সেইগুলো থেকেই কোশ্চেন এসছে। আমি ওদের বলেছিলাম ক্যালে হ্যামিল্টন থেকে একটাই কোশ্চেন আসবে, একটাই এসছে। ওকে, আমি তোমাদের বলছি জেনারেটিং ফাংশন থেকে তোমাদের কোশ্চেন থাকবে একটা, দেখবে থাকবে। ওকে, তোমাদের তো মনে হয় 70 মার্কসেরই কোশ্চেন হবে, এখন ওদের 60 মার্কসের কোশ্চেন হচ্ছে, যার জন্য সবই 5 মার্কসের কোশ্চেন হচ্ছে, বড় প্রশ্ন আসছে না। ওকে, আর যদি সেরকম তোমাদের ক্ষেত্রে হয় তাহলে হয়তো জেনারেটিভ ফাংশন নাও আসতে পারে, কারণ জেনারেটিভ ফাংশনে যদি অঙ্ক দেয় সেটা মিনিমাম তোমার 7 to 8 মার্কস দেওয়া উচিত একটা অঙ্কেই জেনারেটিং ফাংশনের ক্ষেত্রে। আর যদি নর্মালি তোমাকে বলে সলভ দ্য রেকারেন্স রিলেশন, সেক্ষেত্রে হয়তো 5 মার্কস দেবে। আর সেক্ষেত্রে তুমি কোন মেথড ইউজ করবে? ক্যারেক্টারিস্টিক রুট মেথড। ওকে, এটা যেন মনে থাকে, যদি তোমাকে মেথড মেনশন না করে তুমি ক্যারেক্টারিস্টিক রুট মেথড করবে, সব থেকে ইজি হবে। আর ইটারেটিভ মেথড আমি তো আমার ব্যাচে যারা পড়ে তাদেরকে আমি পড়াইও নি ইটারেটিভ মেথড। ওকে, কিন্তু এক্সামে আসেও না খুব একটা ইটারেটিভ মেথড। ওকে, কারণ ইটারেটিভ মেথড ভীষণ লেন্দি হয় এবং মানে মেথডটা হচ্ছে একটু ইরিটেটিং মেথড বলতে পারো। ওকে, মানে তোমাকে অনেক বেকার পরিশ্রম করতে হয়। তো যাই হোক, বেস্ট হচ্ছে তোমার এই নাম্বার 2 আর নাম্বার 3। ঠিক আছে, আমি যেটা করব তোমাদের সেটা হচ্ছে ইটারেটিভ মেথড থেকে একটা অঙ্ক সলভ করে দিচ্ছি, না হলে তুমি হয়তো বলবে যে স্যার করালেন না। তো আমি একটা অঙ্ক করে দিচ্ছি ইটারেটিভ মেথড থেকে। ইটারেটিভ মেথড, ইটারেটিভ মেথডের ক্ষেত্রে কি হয় যে তোমাকে পরপর অঙ্কগুলো ধরে নিয়ে সলভ করতে হবে। মানে কীরকম জিনিসটা, ধরো আমি একটা কোশ্চেন নিচ্ছি যেটা তোমার হোমোজিনিয়াস নয়, একটা রেকারেন্স রিলেশন। ওকে, একটা রেকারেন্স রিলেশন নিচ্ছি, হোমোজিনিয়াস নয় কিন্তু নন হোমোজিনিয়াস। দেখো এই যে 3টে মেথড বলেছি, এই 3টে মেথড হোমোজিনিয়াসের জন্য অ্যাপ্লিকেবল, নন হোমোজিনিয়াসের জন্য অ্যাপ্লিকেবল। আমি নন হোমোজিনিয়াসের অঙ্ক নেক্সট ক্লাসে করব, জেনারেটিং ফাংশন, ক্যারেক্টারিস্টিক রুট মেথড সব কিছু অ্যাপ্লাই করে। আজকে আমি ইটারেটিভ মেথডে একটা অঙ্ক করব আর ক্যারেক্টারিস্টিক রুট মেথডে বেসিক জিনিসটা একটু শেখাবো, করে আজকে ক্লাস শেষ করব। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেন দেখো, সলভ দ্য ফলোয়িং রেকারেন্স রিলেশন using iterative method। যদি মেথড মেনশন করে তো যে মেথড বলবে সেই মেথডেই করতে হবে অবভিয়াসলি। রেকারেন্স রিলেশন বলেছে an is equals to 2an-1 প্লাস 3 to the power n, যেখানে n বলেছে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2। ওকে, সাবজেক্ট টু the initial condition a1 is equals to হচ্ছে 3। সলিউশন। আচ্ছা প্রথমে দেখো এই যে কোশ্চেন,
দেখো এটা হোমোজিনিয়াস না নন হোমোজিনিয়াস সেটা একটু বোঝার চেষ্টা করো। এটা কিন্তু নন হোমোজিনিয়াস। কেন? কারণ এখানে এই 3 টু দি পাওয়ার টার্ম আছে। ইয়েস অর নো? 3 টু দি পাওয়ার টার্ম আছে, এটা কিন্তু নন হোমোজিনিয়াস রেকারেন্স রিলেশন। ওকে, বেশ, প্রথমে তুমি কি করবে? সবার প্রথমে তুমি যেটা করবে, এই যে রিলেশন তোমাকে দিয়েছে না, এন ইকুয়ালস টু 2an-1 প্লাস 3 টু দি পাওয়ার n, এটাকে পরপর তুমি রিডিউস করতে করতে যাবে। রিডিউস করতে করতে একদম লাস্ট টার্ম পর্যন্ত যাবে। মানে কীরকম? তোমার ফার্স্ট টার্ম কি আছে? ফার্স্ট টার্ম আছে an, দিস ইজ ইকুয়ালস টু, ফার্স্ট টার্ম বলতে আমি যেহেতু আস্তে আস্তে রিডিউস করছি, তো আমি ওই an টার্ম থেকে শুরু করছি। ওকে, তো n ইজ ইকুয়ালস টু 2an-1 প্লাস 3 টু দি পাওয়ার n। এবার একটা রিডিউস করব, একটা রিডিউস করলে কত হচ্ছে? an-1, দিস ইজ ইকুয়ালস টু 2an-2 প্লাস 3 টু দি পাওয়ার n-1। মানে কিছুই না, n এর জায়গায় আমি জাস্ট n-1 পুট করেছি। ওকে, আবার তুমি একটা রিডিউস করো, an-2, this is equals to 2an-3 plus 3 to the power n-2। আবার একটা করো, an-3, this is equals to 2an-4 plus 3 to the power n-3। এইভাবে করতে করতে আমি লাস্ট কত দূর যাব? লাস্ট কত দূর যাব? ধরো a3 is equals to কত হবে? 2 into a2 হবে। ইয়েস অর নো? ভালো করে দেখো, যখন তোমার এখানে n হচ্ছে তখন এখানে জাস্ট একটা কম হচ্ছে n-1, যখন n-1 তখন এখানে কি হচ্ছে? জাস্ট একটা কম হচ্ছে n-2। তো এখানে যদি 3 হয় তাহলে একটা কম হবে a2, 2 হবে। ওকে, তো 2a2 প্লাস এখানে কত হবে? এটা তো সেম থাকছে, এখানেও n-3, এখানেও n-3, তাহলে এটা কত হবে? 3 টু দি পাওয়ার 3। এবার তুমি a2 করো, a2 ইজ ইকুয়ালস টু কত হচ্ছে? 2a1 প্লাস 3 টু দি পাওয়ার 2। এবার দেখো তুমি কিন্তু a1 করতে পারবে না, এরপরে a1 করতে পারবে না। কেন a1 করতে পারবে না? কারণ কোশ্চেনে তোমাকে বলেছে n ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 2, তো n এর ভ্যালু 2 থেকে শুরু হচ্ছে। তো আমি a2 তে গিয়ে আমাকে শেষ করতে হবে। আমি এইভাবে যে ডিক্রিজিং অর্ডারে যাচ্ছিলাম সেটা আমাকে কোথায় শেষ করতে হবে? a2 তে গিয়ে শেষ করতে হবে। বোঝা গেল? বলো কোনো ডাউট আছে কিনা? ও সরি, বলবে কি করে? তোমাদের রিকোয়েস্টে তো আমি তো রেকর্ড করছি। ওকে, ঠিক আছে। তো a2 ইকুয়ালস টু আমি কি করলাম? 2a1 প্লাস 3 স্কোয়ার এলো। আর দেখো এবার তুমি বলবে যে স্যার তাহলে a1 কি করবো? আমি তো ফার্স্ট টার্ম পাচ্ছি না। দেখো a1 এর ভ্যালু কিন্তু তোমাকে বলে দিয়েছে, তাই না? আর এটা তোমাকে বলে দেবে, বলে দিতে হবে। তার কারণ কি? কারণ তুমি ফার্স্ট টার্মকে প্রিভিয়াস কোন টার্মের সাথে তুমি রিলেট করবে? যেটা ফার্স্ট টার্ম, তার আগে তো কোনো টার্ম নেই। তো শুধুমাত্র ফার্স্ট টার্ম নিয়ে তো তুমি কোনো রেকারেন্স রিলেশন বানাতে পারছো না, যার জন্য ফার্স্ট টার্ম তোমাকে বলে দিতে হবে, কোশ্চেনে মেনশন করে দেবে। ওকে, তাহলে এখন তুমি কি করবে? এই যে জিনিসগুলো পেলে, এই জিনিসগুলোকে তুমি এখন অ্যাড করতে থাকো। ওকে, এই জিনিসগুলোকে তুমি যদি অ্যাড করো, মানে অ্যাড বলতে কীরকম সেটা বোঝো আমি কি বলতে চাইছি। মানে এই যে লাস্ট ইকুয়েশন থেকে যে a2-র ভ্যালু পাচ্ছ, লাস্ট ইকুয়েশন থেকে তুমি যে a2-র ভ্যালু পাচ্ছ সেটা পুট করবে প্রিভিয়াস ইকুয়েশনে। তারপর প্রিভিয়াস ইকুয়েশনে a3-র যে ভ্যালু পাচ্ছ সেটা পুট করবে তার আগের ইকুয়েশনে। an-3-র ভ্যালু পুট করবে এখানে, an-2 এর ভ্যালু পুট করবে এখানে, an-1 এর ভ্যালু পুট করবে এখানে। তারপর ফাইনালি তুমি an ইকুয়ালস টু a1 a2 এর একটা রিলেশন পাবে, ঠিক আছে? বা n এর একটা রিলেশন পাবে। তো এই যে মেথডটা না, এই মেথডটা ভীষণ ইরিটেটিং একটা মেথড, সিরিয়াসলি ইরিটেটিং মেথড। মানে ভীষণ টাইম চলে যায় এখানে, আর এটা অ্যাকচুয়ালি কেউই ইউজ করে না। একদম বেসিক মেথড, এই মেথড প্রথম আবিষ্কার হয়েছিল। তো এই মেথডে এত সমস্যা হওয়ার জন্যই পরবর্তীকালে তোমার ওই ক্যারেক্টারিস্টিক রুট মেথড, জেনারেটিং ফাংশন মেথড, এইগুলো পরবর্তীকালে আবিষ্কার হয়। ওকে, বেশ, দেখো যদি আমি এটা ভাবতে শুরু করি, ধরো এখান থেকে শুরু করছি, আমি এই an-1 এর ভ্যালু আমি প্রথমে এই ইকুয়েশনে পুট করছি। ওকে, জাস্ট সাইডে করছি, একটু বোঝার চেষ্টা করবে। মানে এই অঙ্ক করতে গিয়ে আমারও রীতিমতো ভয় লাগে না ক্যালকুলেশন না ভুল করে ফেলি। দেখো, তো an ইকুয়ালস টু 2 ইন্টু, দেখো an-1 এর ভ্যালু কত? 2an-2 প্লাস 3 টু দি পাওয়ার n-1। এর জন্য তো সেটাই লেখো, 2 ইন্টু 2an-2 প্লাস 3 টু দি পাওয়ার n-1। আর কি পড়ে আছে এখানে? 3 টু দি পাওয়ার প্লাস 3 টু দি পাওয়ার n। ঠিক? ওকে, তাহলে এখান থেকে তুমি কি বলতে পারছো? যে 2 স্কোয়ার
এ এন মাইনাস টু প্লাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার এন মাইনাস 1 প্লাস 3 টু দি পাওয়ার এন। ঠিক আছে, এবার এখানে দেখো তোমার আননোন কি আছে, এ এন মাইনাস টু। এই এ এন মাইনাস টু তুমি কোথায় পাবে, এই যে এখানে এ এন মাইনাস টু 3 নাম্বার যে ইকুয়েশন, তো এই এ এন মাইনাস টু এর ভ্যালু তুমি এখানে পুট করে দাও। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি আবার কি বলতে পারছি, 2 স্কোয়ার ইন্টু 2 এ এন মাইনাস 3 প্লাস 3 টু দি পাওয়ার এন মাইনাস 2। ওকে, বাকি থাকছে কি, প্লাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার এন মাইনাস 1 প্লাস 3 টু দি পাওয়ার এন। ঠিক, এবার এটাকে একটু সিম্পলিফাই করো, কত হচ্ছে দেখো, 2 কিউব এ এন মাইনাস 3 প্লাস 2 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার এন মাইনাস 2 প্লাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার এন মাইনাস 1 প্লাস 3 টু দি পাওয়ার এন। ওকে, এইভাবে প্রসেসটা তোমার পরপর যাবে। এইভাবে পরপর তোমার প্রসেসটা যাবে। এবং এখানে কি এসছে, এ এন মাইনাস 3 এসছে, এরপরে কি আসবে, এই এ এন মাইনাস 3 ভ্যালু তুমি এখান থেকে পুট করবে, এ এন মাইনাস 3 ভ্যালু তুমি এখান থেকে পুট করবে। ওকে, তোমার মনের মধ্যে কোশ্চেন আসতে পারে, স্যার এভাবে তো অঙ্কটা করা ভীষণ সমস্যা হবে। না, সমস্যার কিছু না, তুমি দেখো অলরেডি একটা প্যাটার্ন পেয়ে গেছো, দেখো এই প্যাটার্নটা এখানে যেটা পেয়েছো এটা ফলো করো, এই জিনিসটা একবার ফলো করো, আর এখানে যেটা পেয়েছো সেই জিনিসটা একবার ফলো করো। প্রত্যেকে ভালো করে এই জায়গাটা দেখো, এই দুটো ইকুয়েশনকে কম্পেয়ার করো ভালো করে। ওকে, আচ্ছা আমি এটা ভাবতে পারি যে ধরো ফার্স্ট স্টেজে তো আমার এই ক্যালকুলেশনটা হয়ে গেছে, ইয়েস অর নো, ফার্স্ট স্টেজে আমার এই ক্যালকুলেশনটা হয়ে গেছে, তো আমি এটাকে সেকেন্ড স্টেজ ভাবতে পারি, অবশ্যই ভাবতে পারি সেকেন্ড স্টেজ। আর এই যে ইয়েলো মার্ক করেছি এটাকে আমি থার্ড স্টেজ ভাবছি। আমি একটা হিন্ট দিলাম, তুমি কিভাবে জিনিসটাকে কম্পেয়ার করবে। দেখো তো সেকেন্ড স্টেজ যখন হচ্ছে সেখানে আমি কি করেছি, 2 টু দি পাওয়ার 2, সেকেন্ড স্টেজে 2 টু দি পাওয়ার 2 এ এন মাইনাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার এন মাইনাস 1 প্লাস 3 টু দি পাওয়ার এন। এই দুটো দেখো প্রত্যেকটাতেই সেম আছে, 2 টু দি পাওয়ার 3 ইন্টু এন 2 ইন্টু 3 টু দি পাওয়ার এন মাইনাস 1 প্লাস 3 টু দি পাওয়ার, এখানেও দেখো 2 ইন্টু 3 টু দি পাওয়ার এন মাইনাস 1 প্লাস 3 টু দি পাওয়ার। তো লাস্ট দুটো টার্ম এগুলো ঠিক আছে। থার্ড স্টেজে দেখো 2 টু দি পাওয়ার 3, এখানে সেকেন্ড স্টেজে 2 টু দি পাওয়ার 2, সেকেন্ড স্টেজে এ এন মাইনাস 2, থার্ড স্টেজে এ এন মাইনাস 3, সেকেন্ড স্টেজে 2 টু দি পাওয়ার 1 আছে, থার্ড স্টেজে 2 টু দি পাওয়ার 2 আছে। ঠিক, সেকেন্ড স্টেজে 3 টু দি পাওয়ার এন মাইনাস 1, থার্ড স্টেজে 3 টু দি পাওয়ার এন মাইনাস 2, এইভাবে যাচ্ছে। তো আমি কেথ স্টেজ ধরো কে নাম্বার কোনো একটা স্টেজ, সেখানে আমি কি লিখতে পারবো একটু ভালো করে বোঝার চেষ্টা করো। সেখানে আমি এই জিনিসটা লিখতে পারবো, কেথ স্টেজ কিন্তু স্টেজ নাম্বার কে, তাহলে আমি এটা বলতে পারবো যে 2 টু দি পাওয়ার কে এ এন মাইনাস কে, ইয়েস অর নো, 2 টু দি পাওয়ার কে এ এন মাইনাস কে প্লাস, এখানে দেখো তো থার্ড স্টেজে 2 স্কোয়ার, সেকেন্ড স্টেজে 2 টু দি পাওয়ার 1, তাহলে কেথ স্টেজে কত হবে, 2 টু দি পাওয়ার কে মাইনাস 1, ইয়েস অর নো, ইন্টু থার্ড স্টেজে কত হয়েছে 3 টু দি পাওয়ার এন মাইনাস 2, সেকেন্ড স্টেজে 3 টু দি পাওয়ার এন মাইনাস 1, তাহলে এন মাইনাস আমার যে স্টেজ তার থেকে এক কম, তাহলে 3 টু দি পাওয়ার এন মাইনাস কে মাইনাস 1, এই জিনিসটা হচ্ছে। ওকে, প্লাস কি হবে, এবার এই জিনিস কিন্তু পরপর যাচ্ছে। হ্যাঁ, তারপরের স্টেজে কি হবে, 2 টু দি পাওয়ার কে মাইনাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার এন মাইনাস কে মাইনাস 2, এইভাবে পরপর যাচ্ছে। এবার লাস্ট দুটো টার্ম, একদম লাস্ট দুটো টার্ম, সেই দুটো কি আসবে, এই দুটো 2 ইন্টু 3 টু দি পাওয়ার এন মাইনাস 1 প্লাস 3 টু দি পাওয়ার এন। এই জন্যই বললাম এই মেথড কিন্তু একটু কঠিন আছে। তো এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে তুমি আবার একবার দেখো ভিডিওটা, ধীরে সুস্থে দেখো। ওকে, আর যদি বুঝতে আরও সমস্যা হয় তুমি এক কাজ করো, ফোর্থ স্টেজ একবার ক্যালকুলেট করে নাও। ফোর্থ স্টেজ যদি তুমি ক্যালকুলেট করো তাহলে তুমি বুঝতে পারবে যে আমি এই টার্মটা কী করে বা কেন লিখলাম। ওকে, ফোর্থ স্টেজটা আরেকবার ক্যালকুলেট করো না, বেটার হবে তোমার জন্য। ঠিক আছে, চলো নেক্সট। তো এইভাবে করতে আমি যেমন কেথ স্টেজ পেয়েছি, তো এইভাবে আমি আলটিমেটলি কোথায় গিয়ে যাবো, আমি এন মাইনাস 1 স্টেজ পাবো। ফার্স্ট স্টেজ হয়েছে, সেকেন্ড স্টেজ হয়েছে, থার্ড স্টেজ হয়েছে, এটা আমি কী পেলাম, এটা হচ্ছে কেথ স্টেজ। এভাবে করতে এবার আমি এন মাইনাস 1 স্টেজ বের করব। এন মাইনাস 1 স্টেজে কী হবে সেটা ভালো করে দেখো। এন মাইনাস 1 স্টেজ, তাহলে এখানে কত হবে,
এ এন ইকুয়ালস টু এন মাইনাস ওয়ানের স্টেজ না, তো টু টু দি পাওয়ার, ভালো করে দেখবে, দেখো থার্ড স্টেজে টু টু দি পাওয়ার থ্রি পেয়েছি, তাহলে এন মাইনাস ওয়ানের স্টেজে কী পাবো, টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ওকে, টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর এখানে কত হবে, এ ওয়ান হবে, এস আর নো, প্লাস তারপর কত হবে, টু টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু থ্রি স্কোয়ার হবে। ভালো করে দেখো এ ওয়ান কেন হলো, এ ওয়ান কেন হলো, দেখো এখানে কত আছে এন মাইনাস থ্রি, এখানে কত আছে এন মাইনাস টু, তাহলে এখানে কত হবে এন মাইনাস ওয়ান, তো এন এন তো কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত ওয়ান, এভাবে জিনিসটা আসছে। আচ্ছা, প্লাস তারপর কত হবে, টু টু দি পাওয়ার এন মাইনাস থ্রি ইন্টু থ্রি, সরি কিছু একটা ভুল করলাম, না ঠিকই আছে, টু টু দি পাওয়ার এন মাইনাস থ্রি ইন্টু থ্রি কিউব হবে, প্লাস তারপর কত হবে টু টু দি পাওয়ার এন মাইনাস ফোর ইন্টু টু টু দি পাওয়ার ফোর হবে, এইভাবে পরপর যাচ্ছে। তাহলে লাস্ট দুটো টার্ম কি হবে, প্রত্যেকে এতক্ষণে জেনে গেছো, লাস্ট দুটো টার্ম হবে টু ইন্টু থ্রি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস থ্রি টু দি পাওয়ার এন। আর এই যে স্টেজ আমি করলাম, এই স্টেজটা কত নাম্বার স্টেজ, এই স্টেজটা হচ্ছে এন মাইনাস ওয়ানেথ স্টেজ, এন মাইনাস ওয়ানেথ স্টেজ। এরপরে কি আর করার দরকার আছে, না এরপরে আর করার দরকার নেই। এনএথ স্টেজ যখন তুমি বের করবে, এনএথ স্টেজ মানে কি, সেই এন এর ভ্যালু, সেটা আর করার দরকার নেই, এখানেই হচ্ছে তোমার লাস্ট। এখন তুমি কি করবে, এখন দেখো এই যে এ ওয়ান, এটাই একমাত্র আননোন আছে, বাকি কিন্তু সব ভ্যারিয়েবল, ইয়েস অর নো, বাকিগুলো নিয়ে কোনো সমস্যা নেই। তো এ ওয়ানের ভ্যালু তোমাকে পুট করতে হবে, একটু দেখো ভালো করে, দিস ইজ ইকুয়ালস টু, আচ্ছা টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আছে, তো টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানকে আমি এরকম লিখতে পারি, টু টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই টু, ইয়েস অর নো। আর এ ওয়ানের ভ্যালু দেখো কোশ্চেনে বলে দিয়েছে, এ ওয়ান ইকুয়ালস টু কত, এ ওয়ান ইকুয়ালস টু হচ্ছে থ্রি, তো এ ওয়ানের ভ্যালু আমি থ্রি পুট করলাম, প্লাস টু টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু থ্রি স্কোয়ার আছে, তো এটাকে আমি এরকম লিখতে পারি, টু টু দি পাওয়ার এন ইন্টু থ্রি বাই টু হোল স্কোয়ার, ইয়েস, প্লাস একইভাবে দেখো এটা টু টু দি পাওয়ার এন ইন্টু থ্রি বাই টু হোল কিউব হচ্ছে, প্লাস টু টু দি পাওয়ার এন ইন্টু টু বাই, সরি এটা থ্রি হবে, থ্রি টু দি পাওয়ার ফোর হবে, থ্রি বাই টু হোল টু দি পাওয়ার ফোর হচ্ছে, অ্যান্ড সো ওয়ান, এভাবে যাবে। ওকে, তাহলে লাস্ট টার্ম তুমি কীভাবে সাজাবে, এটাকেও তুমি সাজাতে পারবে, দেখো টু টু দি পাওয়ার এন করলাম, টু টু দি পাওয়ার এন যদি করো তাহলে নিচে কত আসবে, টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আসবে, তাহলে এখানে তুমি কত হচ্ছে থ্রি বাই টু হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ক্লিয়ার। আর লাস্ট তোমার এটা কত হচ্ছে, এটা সাজানোর দরকার নেই, জাস্ট সিম্পলি থ্রি টু দি পাওয়ার এন রেখে দাও। চাইলে সাজাতেই পারো, কারণ এখানে টু টু দি পাওয়ার এন নেই, তো টু টু দি পাওয়ার এন ইন্টু থ্রি বাই টু হোল টু দি পাওয়ার এন করে দাও, তাহলেই হবে। তাহলে আমি ফাইনালি কী পাচ্ছি, আর এখানেও দেখো টু টু দি পাওয়ার এন বাই টু করেছিলাম না, তো ওই প্যাটার্নে সাজিয়ে নিচ্ছি, টু টু দি পাওয়ার এন ইন্টু থ্রি বাই টু করে নিলাম, দেখো একটা প্যাটার্ন চলে এসছে। তো সমস্ত টার্ম থেকে আমার টু টু দি পাওয়ার এন কমন চলে যাচ্ছে, ঠিক। তাহলে ব্র্যাকেটের ভিতর কি পড়ে থাকছে, থ্রি বাই টু প্লাস থ্রি বাই টু হোল স্কোয়ার প্লাস থ্রি বাই টু হোল কিউব প্লাস ডট 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 করে কত দূর যাবে, থ্রি বাই টু হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস থ্রি বাই টু হোল টু দি পাওয়ার এন, এই জিনিসটা হচ্ছে, দিস ইজ ইকুয়ালস টু 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 দি পাওয়ার এন ইন্টু, এই যে ভিতরে যে টার্মগুলো পেয়েছো, একটা সিরিজ পেয়েছো, এটা কি, এটা হচ্ছে একটা জিপি সিরিজ, তাই না। জিপি সিরিজের ক্ষেত্রে কি হয়, সামেশনের ফর্মুলা কি হয় জিপি সিরিজের ক্ষেত্রে, যে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান, এটা হচ্ছে জিপি সিরিজের ফর্মুলা। এটা কি, এ হচ্ছে ফার্স্ট টার্ম, তাহলে এখানে এ কত হবে, এখানে এ হচ্ছে থ্রি বাই টু ফার্স্ট টার্ম ইন্টু আর টু দি পাওয়ার এন, আর মানে কি, আর মানে হচ্ছে কমন রেশিও, তার মানে যে নাম্বার সিকোয়েন্সুয়ালি মাল্টিপ্লাই হতে গেছে, দেখো ফার্স্ট টার্ম থেকে সেকেন্ড টার্মটা কীভাবে পেয়েছি, থ্রি বাই টু মাল্টিপ্লাই করে, সেকেন্ড টার্ম থেকে থার্ড টার্ম কীভাবে পেয়েছি, থ্রি বাই টু মাল্টিপ্লাই করে, তো এখানে আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে থ্রি বাই টু, এটা তোমরা পড়েছো, জিপি সিরিজ তোমরা ক্লাস 11-এ পড়েছো মেবি। তো এখানে তুমি আর এর ভ্যালু কত পাচ্ছ, থ্রি বাই টু, যেহেতু আর টু দি পাওয়ার এন আছে, তাহলে এখানে কত হবে, থ্রি বাই টু হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান, তার মানে থ্রি বাই টু মাইনাস ওয়ান। তো তুমি ফাইনালি কি পাচ্ছ, একটু সিম্পলিফাই করে নাও, টু টু দি পাওয়ার এন ইন্টু, আচ্ছা এখান থেকে আমি পাচ্ছি
1/2, 1/2 আর উপরে দেখো 3/2, তো হাফ তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, বাকি থাকছে 3, আর ব্র্যাকেটের ভিতর থাকছে 3/2 হোল টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, তো তুমি যদি মনে করো এটাকে একটু সিম্পলিফাই করবে, সিম্পলিফাই করলে দেখো হচ্ছে 2 টু দি পাওয়ার n ইন্টু 3, আর ব্র্যাকেটের ভিতর থাকছে 3 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n। ওকে, সো দিস ইজ ইকুয়ালস টু, দেখো এই 2 টু দি পাওয়ার n ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 টু দি পাওয়ার n ক্যান্সেল, তারপরে থাকছে কত 3 ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n, আর এটাই হচ্ছে তোমার সলিউশন। ওকে, সো an is equals to 3 into 3 to the power n minus 2 to the power n, যেখানে n কি, n হচ্ছে greater than equals to 2, is the required solution. Required solution. ওকে, তো ইজিলি তোমরা বুঝতে পারছো যে ইটারেটিভ মেথড এমন নয় যে করা যাবে না, করতে পারবে, কিন্তু তোমার টাইম লাগবে এবং ঠান্ডা মাথায় করতে হবে, একটু ভুল হয়ে গেলে পুরো অঙ্কটা তুমি মাইনাস হয়ে যাবে। ওকে, যার জন্য আমি প্রেফার করব যদি কোশ্চেনের মধ্যে মেথড মেনশন না করে তাহলে ইটারেটিভ মেথড করবে না। ওকে, কিন্তু শিখে রাখো যদি মেনশন করে দেয় যে ইটারেটিভ মেথডে করতে হবে তখন চাপ হয়ে যাবে। নেক্সট এসো, নেক্সট আমরা করব ক্যারেক্টারিস্টিক রুট মেথড।